নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সংগোপনের সুর, কলমে দেবিকা সাহা। ঘুম ঘুম চোখে ফোনটা কানে নিল উঠছি। ঘড়ির কাঁটায় এখন সকাল 9টা। কাল রাতে অঙ্কনের সঙ্গে কথা বলার পর একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে ঘুমোতেই লেট হয়ে গেছিল। তাই বলে এতটা হয়ে যাবে? ইস, তোর অ্যাড্রেসটা সেন্ড করা, আমি শান্তিনিকেতন স্টেশনে অলমোস্ট পৌঁছে গেছি। ব্যাস, এই কথাটা অর্চির পুরোপুরি ঘুমটা কেড়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। একটা দারুণ আনন্দ হচ্ছে মনে। অঙ্কন সত্যি সত্যি আমার কথাটা রেখেছে। আমি আসছি তারা। এত কষ্ট করার দরকার নেই অর্চি। কলকাতা থেকে শান্তিনিকেতন পর্যন্ত যখন একা একা চলে আসতে পেরেছি, তখন বাকি রাস্তাটাও পারবো। তুই খামোখা চিন্তা করিস না। অঙ্কনের কথার মধ্যে যে তীব্র অভিমান আর অভিযোগের ছায়া ফুটে রয়েছে, সেটা বুঝতে অসুবিধা হলো না অর্চির। তোর অভিমানগুলো আমি এবার ঠিক মুছে দেবো অঙ্কন, তুই দেখে নিস। মনে মনে কথাটা ভেবে নিয়ে একটা দীর্ঘশ্বাসের সঙ্গে নিজের সমস্ত চিন্তাগুলো দূর করার চেষ্টা করলো অর্চি। বেশ, আমি সেন্ড করছি, আপাতত এখানেই আয়, তারপর দেখছি। অর্চি আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অঙ্কন আরও কিছু শোনার আগেই ফোনটা কেটে দিল। আমাদের দুজনকে নিজেদের করা ভুলগুলো, ব্যবহারগুলোকে একটু ম্যাচিউরিটি নিয়ে বুঝতে হবে অঙ্কন। 10 বছরের প্রেম আর প্রেম পরবর্তী দাম্পত্য জীবনটা যে এক নয়। ভালোবাসার গভীরতাটাকে আরও উপলব্ধি করতে হবে। তবে হ্যাঁ, এবার এফোর্টটা আমিই দেবো, নিজের জন্য নয়, আমাদের জন্য। স্টেশনে নেমে একটা ট্যাক্সি নিল অঙ্কন। কেন জানি না অর্চির কাল রাতে বলা কথাগুলোকে ফেলতে পারেনি ছেলেটা। হয়তো নিজেও মনে মনে এটাই চাইছিল যে অর্চি ওকে ডাকুক। যতই নিজেদের মধ্যে মতের অমিল থাকুক, অর্চির ডাককে অগ্রাহ্য করার ক্ষমতা অঙ্কনের নেই। ট্যাক্সির জানলা দিয়ে বাইরের দিকে তাকাতেই সবুজে ঢাকা প্রান্তর মনের অঙ্কনে এক অদ্ভুত কোমলতা, পরিপূর্ণতা সঞ্চার করে যাচ্ছে। আচ্ছা, আমি কেয়ার প্রতি সহনশীল বলে কি অর্চির রাগ করাটা কি স্বাভাবিক? বাস্তবিক যুক্তিশীল দৃষ্টিতে দেখলে ব্যাপারটা স্বাভাবিক না হলেও ভালোবাসার দৃষ্টিতে তো এটা স্বাভাবিক। কোনো মানুষ কেনই বা তার ভালোবাসার মানুষটাকে অন্য মানুষের পাশে সহ্য করবে? কিন্তু সেটা তো আমাকে বলতে হবে অর্চি। এভাবে তুই কতবার রেগে গিয়ে আমার পরীক্ষা নিবি? শুধু নিজের রাগ বা সন্দেহকে গুরুত্ব দিবি? আমাকে জিজ্ঞেস করে মিটিয়ে নিলেই তো সমস্যাটা। এই সন্দেহটা তো, এগুলো তো শাখা প্রশাখা ছড়িয়ে মহিরুহু হতে পারতো না? আমি নিজেও কাল কেয়াকে দেখে মনে মনে ওর সৌন্দর্যতার প্রশংসা করেছি, ওকে সুন্দর বলেছি মনে মনে। তারপর সেই বিষয়টা নিয়ে যতবার ভেবেছি ততবার মনে হয়েছে সে কি, আমার মনে কি তবে? তারপর ভেবে দেখলাম, জানিস তো, আমরা প্রত্যেকেই খুব সাধারণ মানুষ। আমাদের 5টা মানুষের মতোই মানুষের রূপের, গুণের, কথা বলার ধরন, ব্যবহার, এগুলোর প্রতি ভালো লাগা জন্মায়। যদি না জন্মাতো তাহলে কি সেটা সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয়? ভালোকে ভালো বলাতে কোনো অপরাধ নেই, তার মধ্যে কোনো খারাপ লাগাও তৈরি করতে নেই রে। এটা যেমন আমি বুঝেছি, তোকে উপলব্ধি করতে হবে। অর্চি, আমাদের সম্পর্কে রাগ আর অভিমান আমাদের ভালোবাসাকে ছাপিয়ে গেছে রে। 10 বছর আগে শুরু হওয়া আমাদের মিষ্টি মধুর সম্পর্কটাকে আমি ফেরত চাই অর্চি। এইসব ভাবনার ভিড়েই কখন যে ট্যাক্সিটা নিজস্ব গন্তব্যে পৌঁছালো, ঘোর ভাঙল ড্রাইভারের ডাকে। অর্চির বলে দেওয়া ঠিকানায় পৌঁছে অর্চির নাম্বারে আরও একবার কল করলো অঙ্কন। ওদেরকে বলা আছে আমার সঙ্গে আমার একজন বন্ধু দেখা করতে আসবে, নাম বলে দেওয়া আছে, তুই শুধু আইডেন্টিটিটা দেখিয়ে চলে আয়। আজকে এরকম একটা ভালো লাগা ঘিরে আছে অর্চির মনটা। মনে হচ্ছে কত বছর পর যেন অঙ্কনকে দেখবো আজ। কিন্তু এই তো 2 দিন আগেই অঙ্কনের সঙ্গে দেখা হলো, কাল রাতেও ইভেন এই তো এক্ষুনি কথা হলো। তাহলে এরকম শিহরণ জাগানো অনুভূতি কেন হচ্ছে অঙ্কন? তোকে দেখার জন্য মনটা এত কেন ছটফট করছে? সময় তো সত্যিই ম্যাজিক জানে। এই তো কাল রেগে মেগে চলে এলাম, ভাবলাম তোর সঙ্গে যোগাযোগই করবো না। তারপর প্রলয় আর সম্পূর্ণার সঙ্গে আলাপ, মুহূর্তে আলাপে ওদের সঙ্গে মন ভরে গেল। আর ভালোবাসা মান অভিমানের এক নতুন ডেফিনেশন শেখা। মুহূর্তগুলো খুব বড় ম্যাজিশিয়ান রে সত্যি। অর্চি আজকে একটা পেস্তা রঙের কুর্তি পরেছে, চুলগুলো ছায়া আর কানে ছোট ছোট দুধ সাদা রঙের দুল। বেশ লাগছে মেয়েটাকে বেশ। অর্চির বলা ইনস্ট্রাকশনের মতো রুমের সামনে এসে নক করল অঙ্কন। অর্চি যেন এই অপেক্ষাটাই করছিল, যতটা তড়িঘড়ি সম্ভব দরজাটা খুলে দিল।
অর্চিতা আর অঙ্কন দুজনের মুখোমুখি দাঁড়িয়ে, মাঝে মাঝে ব্যবধান বলতে ওইটুকুই। একটা ভীষণ রকম স্থির দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই অর্চিকে ভীষণ রকম অবাক করে দিয়ে অঙ্কন জড়িয়ে ধরল, মেয়েটাকে একদম শক্ত করে নিজের সঙ্গে আষ্টেপৃষ্টে। এ যেন প্রখর গ্রীষ্ম দুপুরে নেমে আসা কালবৈশাখী ঝড়ের মতোই শান্তির, ঝড়ের তাণ্ডবের মতোই পাগলামি আর দমকা হাওয়ার মতনই উত্তাল। অঙ্কনের বাহু বন্ধনে আবদ্ধ হয়ে অর্চি যেন সমুদ্রের বুকে ভেসে বেড়ানো ঢেউয়ের মতোই উদ্ভাসিত, তরঙ্গায়িত। সে নিজেও স্থান কাল পরিস্থিতি ভুলে গিয়ে জড়িয়ে ধরল অঙ্কনকে শক্ত করে, একদম নিজের করে। পথিক কয় ভেবো না রে, ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে জার দিও না। অঙ্কনকে নিজের সঙ্গে আষ্টেপৃষ্টে থাকতে থাকতে সময় যে কতটা পেরিয়ে গেল সেই হিসাব জানা নেই হচ্ছে। এবার তো ছাড় আমাকে। ছাড়বো না। আমরা রুমের সামনে দাঁড়িয়ে আছি অঙ্কন, আর এটা তো পাবলিক প্লেস। এই ফ্লোরের সবাই এখান থেকেই যাতায়াত করুক, এতে আমার কিচ্ছু এসে যায় না। অঙ্কনের কথাগুলো যে ধরা ধরা গলায় সেটা বুঝতে আর অসুবিধা হলো না অর্চির। তার মানে কি ছেলেটা কাঁদছে? অঙ্কন কিছু বুঝতে পেরে নিজেকে দ্রুত সামলায় নিল ছেলেটা। অর্চিকে ছেড়ে দিয়ে তৎক্ষণাৎ ঘরে ঢুকলো। তারপর বলল, বিয়েটা করছিস নাকি এই ডিসিশন চেঞ্জ করলি? অঙ্কন যেরকম একটা প্রশ্ন করে বসবে সেটা বুঝতে পারেনি মেয়েটা। হ্যাঁ, কিছু বললি? বললাম তো বিয়েটা করবি নাকি সেটা জিজ্ঞেস করছি। এত রাগ আমার ওপর তো? আমার মতো একটা খারাপ মানুষের সঙ্গে কী করেই বা থাকা যায় বল? আমি জানি তুই আমার ওপর রেগে গেছিস অঙ্কন, কিন্তু বিশ্বাস কর আমি তখন খুব ডিস্টার্ব ছিলাম, তাই আসলে। আচ্ছা শোন না, আমরা এখন এইসব কথা বলে একটু আমাদের মতন সময় কাটাতে পারি না? আমার আর ভালো লাগছে না রে অঙ্কন, ভীষণ টায়ার্ড লাগছে। আমাদের এই সম্পর্কটাতে প্রতিদিন ভুল বুঝতে বুঝতে না আমরা দুজনেই হারিয়ে যাচ্ছি নিজেদের থেকে। প্লিজ এখন থাক এসব। অর্চিকে টেনে নিজের কাছে এনে ওর কপালে নিজের কপালটা ঠেকালো অঙ্কন। তারপর জোরে জোরে নিঃশ্বাস নিল। আসলে কিছু কিছু পরিস্থিতি বলার মতো কিছুই থাকে না, বা বলতে পারা যায় না, তখন সময়টা শুধু অনুভব করা। বিকেলে সোনাঝুরি হাট আর তার সঙ্গে নিজেদের পছন্দের কিছু কেনাকাটা এক অন্যতম উপলব্ধি। তবে মুশকিলটা হয়ে দাঁড়িয়েছে, প্রায় 1 ঘন্টা ধরে অঙ্কন অর্চির পিছু পিছু করছে। এই মেয়ের নাকি কিছুই পছন্দ হয় না, একবার এই দোকান তো একবার ওই দোকানই করে যাচ্ছে। কিরে, কিছু তো নেই এবার? হচ্ছে না রে, কিচ্ছু পছন্দ হচ্ছে না। এরম মন্তব্যের জন্য অঙ্কন রেডিই থাকে, কারণ অর্চির যে কোথাও গিয়ে কিছু পছন্দ হয় না সেটা তো অঙ্কন খুব ভালো করেই জানে। এদিক ওদিক ঘুরে কিছুটা শপিং করার পর ওরা এগিয়ে গেল আরও কিছুটা সামনের দিকে। আচ্ছা অঙ্কন, এদিকে যাচ্ছি কেন? কি আছে এদিকে? জানি না, হয়তো কিছু নেই, আবার হয়তো আছে। তাহলে একবার ম্যাপ দেখে শিওর হয়ে নেয়, সেরকম কিছু না থাকলে বেকার হয়ে যাবে। না থাকুক, কিছু অত জানার দরকার নেই তো, এমনিই যাই চল। অঙ্কনকে এরকম হিসেবের বাইরে কথা বলতে দেখে একটু অবাকই হলো অর্চি। যে ছেলেটা হিসেব করে নিজের কাজগুলো করে থাকে সবসময়, সেই ছেলেটা আজ থেকে প্ল্যান না করেই চল। জীবনে তো আমাদের এত প্ল্যান করে স্ট্রিক্ট হওয়ার দরকার নেই তো। ভগবান আছেন তো, উনি সব পরিকল্পনা করেই রেখেছেন আমাদের জন্য। নাহলে দেখ না, এতবার নিজেদেরকে আমরা ছাড়বো ভেবেও, সম্পর্কটা থেকে যার বেরোবো ভেবেও ছাড়তে বেরোতে পেরেছি কি? পারিনি তো, আর পারবো না, কারণ উনি আমাদের বন্ধন জুড়ে রেখেছেন। তাই তো শত মান অভিমান আর ভুল বোঝাবুঝির পরেও আমাদের সম্পর্কের শেষ সুতোটুকু কিন্তু রয়ে গেছে। চল, ওটাকে বাঁধি আর একবার নতুন করে। আপনি চোখের কোণটা যেন ভিজে উঠল অর্চির। হয়তো অঙ্কনের বলা প্রতিটা কথাই ঠিক। কাঁদছিস কেন পাগলি? কিচ্ছু হয়নি, আমি আছি তো। অর্চির চোখের কোণে আসা জলটুকু নিজের হাতে যত্ন করে মুছিয়ে দিয়ে ওকে নিজের দিকে ঘুরিয়ে কথাগুলো বলল অঙ্কন। শোন, চল একটা প্রমিস করি। কি প্রমিস? চোখে জলটুকু আসলে ওটাকে সরিয়ে নিয়ে হাসতে হাসতে কথাটা বলল অর্চি। আজ থেকে যা কষ্ট হবে, যা রাগ হবে, সব বলবো একে অপরকে। ঝগড়া করতে মন চাইলে ইচ্ছে মতো ঝগড়া করবো, মারামারি করবো, বকবো একে অপরকে, যা ইচ্ছে সেই কথাটাই শোনাবো। দুঃখ পাবো, অভিমানে বুক চেপে কান্না এলে একে অপরকে জড়িয়ে ধরবো, দরকার হলে কেঁদে নেব তোর বুকে মুখ গুজে আর তুই আমার। তবুও কোনো কথা না বলা বা অধরা থাকবে না। এবারে উঠছে একটু হেসেই ফেললো। আর তোর কানটাও মুলে দেবো, সেই ছোট্টবেলার স্কুলের মতো। কথাটা শুনে অঙ্কনের মনে একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে না হয় কান মোলা দিলেই, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা?
চোখের ইশারায় অঙ্কনকে প্রশ্ন করল অর্চি। না মানে ভাবছি যে এখন না হয় তোর কানমালাটা আমি সহ্য করে নিলাম, কিন্তু জুনিয়র অঙ্কন বা জুনিয়র অর্চি ওদের বাবার উপর এতটা অত্যাচার সহ্য করবে তো? এই কথাটা শুনেই চোখটা বড় বড় হয়ে গেল অর্চি। বেচারি কিছু না ভেবে অঙ্কনকে এলোপাথারি মারতে শুরু করলো। আরে আরে কী করছিস, লেগে যাবে তো। কেন, তুই না এইমাত্র বললি মারতে, আজকে দেখ আমি তো তোকে ছাড়বই না। হাসতে হাসতে অর্চির হাতটা ধরে ফেলল অঙ্কন। সে না হয় ছাড়লি না, কিন্তু জুনিয়রদের কথা শুনে এরকম খোঁজে যাচ্ছিস কেন? তারা তো আসবেই আমাদের মধ্যে, কেন তুই চাস না বুঝি? শেষের কথা দুটি অর্চির একদম কানের কাছে এসে ফিসফিস করে বলল অঙ্কন। এবার যেন অর্চি একটু শিউরে উঠল, খানিকটা লজ্জাও পেল মেয়েটা। জানি না, যা তো। এইরকম খুনসুটি ভরা আত্মারে বিকেল পেরিয়ে এরপরে সন্ধেটা বেশ কাটল ওদের জন্য। আর এরপর গন্তব্য হলো হাইওয়ের পাশে একটা রুফটপ ক্যাফে। অর্চির পছন্দের ক্যাপেচিনোতে ঠোঁট ছোঁয়ালো দুজনে। থাকুক এই সন্ধেটা ওদের দুজনের জন্য দুজনের মতো করেই থাকুক। এক মনে নিজের ঘরে বসে কালকের কলেজের নোটগুলো করছিল অত্রি। অরণ্যর ফোনটা আসতেই বই বন্ধ করে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো অত্রি। অরণ্যর ফোন রিসিভ করার ব্যাপারে অত্রি ভীষণ অ্যাক্টিভ। সব কাজের থেকে ওটাই যেন ভীষণ ইম্পর্টেন্ট। অত্রি ভীষণ গুরুত্বপূর্ণ একটা কাজ আছে তোর আর আমার। এরকম একটা সিরিয়াস কথা শুনে একটু ঘাবড়েই গেল অত্রি। কী হয়েছে বলতো, তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? দাদা ভাই আর অর্চিদির মধ্যে কাউকে ঢুকতে দেওয়া যাবে না অত্রি, যা করার আমাদেরই করতে হবে। এবার অত্রির বুকটা একটু কেঁপে উঠল ভয়। মানে কী বলছিস তুই? ঠিকই বলছি, ওই কেয়ার আচরণটা না আমার মোটেই ঠিক লাগছে না। আজ আমি একটা জিনিস খেলাম, সেই সব ব্যাপারে আমি ডিটেলসে তোকে পরে বলছি, তবে এটুকু শুনে রাখ, আমরা থাকতে এটা কিন্তু কিছুতেই হতে পারবো না, মানে হতে দেবো না আর কি। ক্লিয়ার? ক্লিয়ার। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।